নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আসলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি। তবে শুধুমাত্র শরীরের সমস্যা নিয়ে যে আমরা আলোচনা করি এমনটাই কিন্তু নয়। সেই সঙ্গে, সঙ্গে আমরা মনের যত্ন নেওয়ারও কিন্তু চেষ্টা করি। আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে যে চর্চা হচ্ছে তা নয়, সারা ভারতবর্ষে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। বেশ কয়েকদিন আগেকার একটা ঘটনা এবং সেই ঘটনা নিয়েই তো আমরা বিস্তারিত আলোচনা করবই। তবে তার আগে পরিচয় করিয়ে দিয়ে আজকে আমার সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন তিনি কলকাতার অন্যতম প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে আসলেপিয়া হেলথে স্বাগত জানাই। স্যার, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই ঘটনাটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেখছি খবরের শিরোনাম রীতিমতো তোলপাড় চলছে। সেটা হচ্ছে এই যে সোনাম রঘুবংশী এবং রাজা রঘুবংশীর ঘটনা। যে তিনি তার হাসব্যান্ডকে খুন করলেন এবং সেটার সঙ্গে যুক্ত হয়ে গেল তার প্রেমিকের নাম। বেশ কিছু বছর আগেকার ঘটনা যদি দেখি যে শহর বহরমপুরে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সুতপা হত্যাকাণ্ডে। এই যে একের পর এক হয় বিবাহিত সম্পর্কে ঝামেলা, সেখানে স্বামীকে বা স্ত্রীকে খুন করা, বা প্রেমিকার মধ্যে ঝামেলা, সেখান থেকে একটা ভয়ঙ্কর ঘটনা। আপনার কেন মনে হচ্ছে বা কি মনে হচ্ছে এই ঘটনাগুলোকে নিয়ে যে খুনের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে কেন মানুষের নাম জড়িয়ে যাচ্ছে? দেখো, এটা মজা করে বলে যে পরনারী এলে করনারীকে সমস্যা হবে। তাহলে এই যে তোমার দাম্পত্য জীবন, সুখী দাম্পত্য জীবন হচ্ছে অনেকটা সাজানো বাগানের মতো। ফুলের গাছ আসবে, টব আসবে এবং সুন্দর ফুল হবে সিজনে। আর পরকীয়ার এটা হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাডাল্টারি। অ্যাডাল্টারি দো ইজ নট পানিশেবল আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড, কিন্তু এটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট। তাই অ্যাডাল্টারি যেটা আছে, সেই পরকীয়া বা ব্যভিচার, সেটার কারণটা এই যে অনেকটা সেটা আসলে জঙ্গলের মধ্যে যাওয়া। এদিকে সাজানো বাগান দাম্পত্য, আর এদিকে জঙ্গলে বাঘ আসবে, ভালুক আসবে, বিপদ আসবে। এই পরকীয়ার বিপদগুলো এরকম আসবে। আজকে তুমি যে কথাটা বললে যে সোনাম, রাজা এবং রাজ, এই যে ট্রায়াঙ্গেলের যে গল্পটা পেলাম, তুমি দেখো 11ই মে তাদের বিয়ে, 21শে মে তারা চলে গেল শৈলশহর মেঘালয়ের শিলাগে। এবং তারপরে 2রা জুন যখন তখন ডেড বডিটা পাওয়া গেল, এই অল্প দিনে তবে আমরা সবাই দেখেছি কিভাবে ভাড়াটে খুনি নিয়ে 5জনকে নিয়ে 50,000 টাকা সুপার ইয়ে করে, হয়তো শোনা গেছিল 20 লাখ টাকা অব্দি নাকি তাদের লেনদেন অব্দি হবে, এরকম ব্যাপার। এবং তারপরে ওটা শিলংয়ের 42টা সিসিটিভি ফুটেজ খুঁটে দেখা হচ্ছে যে কোথায় কি হলো কি না হলো। কিন্তু যেভাবে প্ল্যান করে অনলাইনে এই যে খুন করার অস্ত্রটুকু পর্যন্ত অর্ডার করা হয়েছে, তাহলে আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরে কিভাবে দেশ মাতৃকার সম্মান রক্ষার জন্য আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বুড়িয়ে দিয়েছি। কিন্তু একটা মেয়ে বৈধব্য জীবনের যাপনের জন্য, অকাল বৈধব্যের জন্য মাথার সিঁদুরটাকে মুছে ফেলার জন্য তার প্রেমিকের সাথে এত বড় ঘটনাটা ঘটালো। এইবারে আসে গভীর মনস্তত্ত্ব। সিনেমার কথা ভাব, 1980 সাল। 1980 সালে একটা বিখ্যাত চলচ্চিত্র হয়েছিল কার্জ, যেটা মুখ্য অভিনয় ছিলেন ঋষি কাপুর। তার পুনর্জন্ম নিয়ে দেখানো হয়েছিল এবং সেই চলচ্চিত্রে তাকে খুন করেছিলেন সিম্মি গ্যারিওয়াল, সেই চলচ্চিত্রে অভিনেত্রী। এবং সেখানে দেখা গিয়েছিল এই একই গল্প, যে সম্পত্তির লোভ এবং তার সাথে দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং তার সাথে আরো বড় হওয়ার যে একটা ইচ্ছে। তা তুমি সোনামের ঘটনায় দেখো, সেখানে কি যে তার প্রাক্তন প্রেমিক বাড়ির লোক মানেনি, তখন তাই বিয়ে করতে বাধ্য হয়েছে। এবং তারপর বিধবা হয়ে আমি আবার প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যাব। ব্যাপারটা আপাত দৃষ্টিতে এত সোজা কি? তাহলে আরেকটা গল্পে ঢুকবো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ বক্সী, চিড়িয়াখানা। সেখানে যদি দেখবে সমস্ত ক্রিমিনাল মাইন্ড ট্রিটেডের লোকদের তাদেরকে রাখা হতো একটা জায়গায়। এবং সেখানে যখন সেই খুনটা হয়, সেই খুনের অ্যালিবাই হচ্ছে যে সেতার বাজছে, এবং সেতারটা বাজাচ্ছে সেই ভদ্রমহিলা। এর লোকে ভুলেই গেছে যে একজন মহিলাও সেতার বাজাতে পারে। সেই জেন্ডার রোলটা আমরা এমনভাবে স্পেসিফাই করে আমাদের চিন্তা ভাবনার মধ্যে যে একটা কগনিটিভ বায়াস করে দেয়। তা ঠিক তেমনি এই সোনারের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেটা হচ্ছে যে তার মনে হচ্ছিল যে আমি সেই রাজের কাছে যাব, দুর্নিবার আকর্ষণের প্রেম তো সিগন্যাল মানে না। কিন্তু একটা অসুখ আছে যেটা আমরা বলি ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার বা বর্ডারলেস পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বর্ডারলেসের 4টে অসুখ হয়। এটা হচ্ছে বলা হিস্ট্রিয়াটিক পার্সোনালিটি ডিসঅর্ডার, ইমোশনাল আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ও নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে এক্ষেত্রে কি আর তাদের মধ্যে ইন্টেন্স ইমোশনাল ফ্লাকচুয়েশন হয়। সকালবেলা কাউকে ভালো লাগে তো বিকেলবেলা ভালো লাগতে পারে। ওয়েদার একটা ক্রনিক ফিলিং অফ এমপ্টিনেস হয়। এবং তুমি যত চলচ্চিত্রায়নের হিট মুভিসগুলো হয়েছে তাদের মধ্যে দেখবে সাইকোপ্যাথ
বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, এই তত্ত্বগুলো উঠে এসেছে। আমরা দর্শন মমতারও দেখেছি সেই জায়গাটাতে। তো ঠিক তেমনি এই জায়গাটাতে এই সোনামের যে অ্যাঙ্গেলটা, সেই একইভাবে উঠে আসে যে দাম্পত্য জীবন টানাপোড়েন, সম্পর্কের টান, চোরাবালির মতো প্রাক্তন প্রেম, এবং প্রাক্তন প্রেম থাকলে তুমি দেখো 4টি মানুষের জীবন চলে যাচ্ছে। এবং দুজনের মধ্যে প্রেম হয়েছিল, তারপর তারই দুটো জায়গায় বিয়ে হলো, 4 জনের ভবিষ্যৎ। আর একটা জিনিস মনে রাখতে হবে, জীবনের সবকিছু ভাগ করা যায়, প্রেমিক বা প্রেমিকাকে ভাগ করা যায় না। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাঙ্গেল, যার থেকে এই যে মেরে ফেলা, স্বামী যখন তার স্ত্রীকে খুন করে, সেটাকে আমরা বলি ইউরক্সিসাইড। আচ্ছা। যখন স্ত্রী তার স্বামীকে, যেমন সোনামের ঘটনা ঘটেছে, সেটাকে বলে ম্যারিটিসাইড। এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যত কিলিং হয়, খুন হয়, তার মধ্যে 30% হচ্ছে ম্যারিটিসাইড। স্ত্রী স্বামীকে খুন করে। এবার শারীরিকভাবে দুর্বল হলে কি করবো? আমি কাউকে প্যাক্ট করবো, কোনো লোককে নিয়ে আমরা করবো। এবং সেই নৃশংসতাটা এমনই জিনিস, এর আগেও আমরা দেখেছি যে খুন হতে হতে টেলিফোনের চিৎকারটা শুনতে হচ্ছে যে তার লক্ষ্মীকে খুন করা হচ্ছে কিনা। তা প্রত্যেকটা জায়গায় একটা গভীর মনস্তাত্ত্বিক অসুখ রয়েছে। তাই খুন পাশবিকভাবে নৃশংসভাবে যখন মানুষ করতে চায়, বিশেষ করে একজন মহিলা এবং তার পুরুষ সাথীকে, তাকে একসাথে নিয়ে প্যাট করে, তারপরে দুজনের মধ্যেই কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে, যার মধ্যে ক্লাস্টার বি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, বর্ডারের পার্সোনাল ডিসঅর্ডার এই থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জানতে চাইবো যে ধরুন আমার কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং পারিবারিক কারণেই যদি আমাকে অন্য জায়গায় বিয়ে করে নিতে হয়, সেক্ষেত্রে তো এখন প্রচুর অপশন রয়েছে। যেমন ধরুন ডিভোর্স দিয়ে সেখান থেকে বেরিয়ে আসা বা মিউচুয়াল সেপারেশন বলে সেই জায়গা থেকে বেরিয়ে আসা। কিন্তু খুনের মতো একটা জঘন্য ঘটনা প্ল্যানটা কেন করা হয়? মানে এর পেছনে কি সাইকোলজি কাজ করছে? সেটাকে ভারতবাসী এখন রাত জাগছে। আমরা সব ডিলে সিফ্রেস সিন্ড্রোম। কেন রাত জাগি আমরা? 3টে জিনিস, 3টে বিঞ্জ হয়। ডেটা বিঞ্জি, ফুড বিঞ্জি আর ওয়েব সিরিজ বিঞ্জি। হ্যাঁ। এই ওয়েব সিরিজে ভয়াবহ আজকাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে তত্ত্বাবধান, মানে মার্ডার মিস্ট্রি। মার্ডার মিস্ট্রিটা হচ্ছে মানুষের অপরাধপ্রবণ মনে একটা কোথাও গভীরে থাকে। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খুনির সত্তা থাকে, শুধু সেটাকে আমরা চেপে রাখি আমাদের সোসাইটির জামা কাপড় পরা। সেই জামা কাপড় আমাদের বুঝিয়ে দেয় যে খুনির সত্তা বা যেটা ইরেজিস্টেবল প্রিমিটিভ ডিজায়ার আমরা বলি, সেটাকে আটকে রাখে হচ্ছে আমাদের ইগো। ইগো একটা নিজের বাউন্ডারির মধ্যে চলাতে পারে। আর সুপার ইগো হচ্ছে একটা বিবেকের মতো, সে উপর থেকে দেখে যেন দংশন না হয়, কোনো খারাপ কাজ না করে দিই। কিন্তু যখন এই বাউন্ডারিগুলো চলে যাচ্ছে, আর এখন একটা ওপেন সোসাইটি, আমি আমার ক্লিনিকে একদম পেশেন্টদের দেখছি যে 13-14 বছর 15 বছর বয়সে নেশা করছে, উইডস দিচ্ছে, অ্যালকোহল দিচ্ছে, এবং বিভিন্ন হোটেলে একদিনের জন্য গিয়ে তারা সঙ্গীরা কিন্তু যৌন সম্পর্ক সাবলীল হচ্ছে। এখন একটা ওপেন সোসাইটি চলে এসেছে। বাবা মা তো মানে মাথায় আকাশ ভেঙে পড়বে, দ্যাট ইজ ট্রু। কিন্তু আমি তো তার কিছু দেখতে পাচ্ছি না যে কাদের মধ্যে কি এই জায়গাটা সেই সাইকোপ্যাথ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির তত্ত্বগুলো রয়েছে। ফলে খুনের জায়গাটায়, এই জায়গাটায় একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এবং তুমি আজকে ধরো এই সঞ্জয় রায়ের ঘটনাতে তো তোলপাড় হয়ে গেলে আনবে না। তা এই সঞ্জয় রায়ের মতো প্রচুর অপরাধপ্রবণ মানুষ যারা সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা চিকিৎসা করাচ্ছে না, তাদেরকে চিকিৎসা করছে না। কারণ নর্মাল লাইফে তুই ধরতেই পারবে না। হ্যাঁ। আমি এরকমও দেখেছি খুন করে এসে ঠান্ডা মাথায় এসে ডেড বডিটাকে ওই মাটির নিচে কবর দিয়ে পুঁতে রেখে এসে তারপরে এসে স্নান করে ভাত খাচ্ছে। এমনকি আমরা দেখেছি যে স্ত্রীকে খুন করার পরে মাটির নিচে রেখে তার উপর খাটের উপর বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, এদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ডেড বডি কোথায়। একটা সুটকেসের মধ্যে 4টে টুকরো করে ফেলা হচ্ছে এবং সেই টুকরো নিয়ে সেই সুটকেসটা নিয়ে চলে যাচ্ছে। মা মেয়ে পর্যন্ত তারা কিন্তু সেই গাড়ি করে এসে গঙ্গাতে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে এখন মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে। এবং এই বেপরোয়ার একটা সুপ্ত ইচ্ছা তো আগে ছিল, সেটা এখন সামাজিকভাবে যেভাবে পরিবর্তন আসছে এবং বিভিন্নভাবে এই টেলিভিশন দুনিয়া বা আমরা সোশ্যাল মিডিয়া বা সিনেমাতে চলচ্চিত্রের মাধ্যমে জেনে গেছি যে আমরা কত বড় মার্ডার করতে পারবো এবং ধরা পড়বো না। তার এই যে মাস্টার মাইন্ড করা, আর কেউ খাটতে চায় না। এখন খেটে পড়াশোনা করে ইনকাম করবো, তার চেয়ে বাবা এই প্রলোভনের জগৎ ইউটিউবার হয়ে যায়, দেশের তথ্য অন্য জায়গায় পাচার করে দিই, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ঘরে চলে আস এটা, এবং আমি ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারি। এই মনস্তত্ত্বটা সমাজের একটা ক্ষতিকর দিক, যেটা আগামী দিনে আমরা সতর্ক না হলে আরো চোরাবালির স্রোতে আমরা হারিয়ে যাবে। আচ্ছা, এবার একটা কথা একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে আজকের দিনে দাঁড়িয়ে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা। এই সমস্যার পিছনে কি নিজের বড় হয়ে ওঠা মানে নিজের ছোটবেলাটা কোনো না কোনোভাবে জড়িয়ে থাকছে?
নিউটন থ্রি লস অফ মোশন আছে না, হুম। আইজাক নিউটন। হ্যাঁ। তা আমি আইজাক রন্ডনেরও একটা থিওরি আছে, ওয়াইফ থ্রি লস অফ ইমোশন। তা আমাকেও কতবার আমার বউ বলেছে ডিভোর্স দিয়ে দেবে। তাই প্রথম তত্ত্ব হচ্ছে যে তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল। ২ নম্বরটা হচ্ছে সেকেন্ড ল, যে তোমার আমার মতো মেয়ে পেয়েছে বলে পড়তে অন্য কোনো মেয়ের পাল্লায় বুঝতে কতখানি কেটেছে, কিন্তু আজ অব্দি অন্য কারো গাড়িতে পড়তে দেয়নি। F=ma বা P=ma যে গাণিতিক সূত্র আছে। আর ৩ নম্বর সূত্রটা আবার ইনডেরাস, যে তুমি আমাকে নারী বিদ্বেষী বলো না। সেটা যখন দেখবে তর্কযুদ্ধে হেরে যাচ্ছে, হঠাৎ করে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, ব্যাস ব্যাকওয়ার্ড টুইস্ট মেথডে আবার খেলা শেষ। তা এই গল্পগুলো যে রয়েছে তার থেকে তুমি বলছো দাম্পত্য জীবনের এই জায়গাটায় মেয়েরা একটু ইমোশনাল হবো বায়োলজিক্যালি, কারণ মেয়েদের ইস্ট্রোজেন হরমোন এবং অ্যামাইগডালা এই দুটো তাদের ইমোশনাল করে তোলে। আচ্ছা। আর ছেলেরা কি চায়? মেল সেক্স চায় হচ্ছে ক্ষমতা, দম্ভ, অর্থ, প্রতিপত্তি, টাকা, নেতাগিরি, সম্মান। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, পয়সা টুপিয়ে জীবন শেষ। আর মেয়েরা কি চায়? মেয়েরা তিনটেই জিনিস চায়। একটা হচ্ছে লাভ, আনকন্ডিশনাল নিঃশর্তে লাভ, কেয়ার মানে ভীষণ যত্ন নেবে, বলে না আমার কেয়ারিং বয়ফ্রেন্ড, কেয়ারিং হাজবেন্ড। আর ৩ নম্বর হচ্ছে অ্যাফেকশন, চোরা বালির মতো বুঝে যাবে যে আমি কি চাইছি বোঝার আগেই ও সেটা করে দেবে। এই যে ইনটিউশন পাওয়ারটা, যার জন্য যারা যে ছেলেরা এটা পড়ে তারাই উমেনাইজার হয়। তারাই কিন্তু এরকমভাবে চট করে কিন্তু শিকারবন্দি করে, এবং সেখানে আবেগপ্রবণ মেয়েরা ভালোবাসার ট্র্যাপে জড়িয়ে যায়। তারপর শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সেই ছেলেটি পগার পাবে না। এবার স্বামী স্ত্রীর জায়গায় যেখানে ঢুকবো, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর প্রথম বছরটা খুব ভালো কাটে। হ্যাঁ, বেশ হানিমুন পিরিয়ডটা চলে, একে অন্যকে জানা। তারপর বাচ্চা আসে। বাচ্চা আসার পর এটা আমি বাবা হিসেবে অভিযোগ করবো, যে বাচ্চা আসার পর মায়েরা মানে হাজবেন্ডের কথা ভুলে যায়। তারপর যাবতীয় অ্যাটেনশন ফোকাস করে যায় তার বাচ্চার উপর। ইন্টারেস্টিংলি যখন যত অ্যাডাল্টারি হয়েছে মানে পরকীয়া, এখানে দেখা যায় পুরুষরা যদি অ্যাডাল্টারিতে ইনভলভ হয় তাহলে সেটা প্রেগনেন্সির টাইমে হয়। কারণ প্রেগনেন্সির টাইমে যেহেতু যৌন সম্পর্ক বা সহবাস করা যাচ্ছে না, তাই সেক্ষেত্রে সমস্যাটা তৈরি হয়। তাই যে সমস্ত মানে দম্পতিরা দেখছেন তাদের বলবো সম্পর্কটা হচ্ছে গাছের গোড়ায় জল ঢালার মতো। নার্চারিং অফ দ্য রিলেশনশিপ দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ইউ শুড নেভার টেক ইট অ্যাজ এ গ্রান্টেড যে বিয়ে করেছি বলে সাত পাকে ঘুরেছি, যদি তবে হয়ে গেল সারা জীবন না। এখন সোশ্যাল মিডিয়ার জগতে পপ আপ উইন্ডোতে আপনার স্ত্রী বা আপনার স্বামী কি করছে আপনি জানেন না। কত লোক বসে আছে এভাবে ফিশিং টেকনিকে, তাই শিকারের জালে জড়ানোর জন্য। কারণ মনস্তাত্ত্বিক সমস্যা যাদের রয়েছে, বর্ডারলাইন পার্সোনালিটি, তারা কি করছে নিজের দাম্পত্য জীবনে খুশি না, অন্যের দরজায় কড়া মারছে। এবং পুরুষরা বাই নেচার দে মেল আর পলিগামাস। কারণ তুমি যদি দেখো বায়োলজিক্যালি যে একটা ডিম্বাণু ঋতুচক্রে মেয়েদের বেরোয়, তাকে ধাওয়া করার জন্য আবার কতগুলো মিলিয়ন্স আর মিলিয়ন্স স্পার্ম ধাওয়া করছে। ৬০ কোটি শুক্রাণুর মধ্যে মানে একটি শুক্রাণু হয়তো সাফল্য পাচ্ছে, বাকি ৫৫,৯৯,৯৯,৯৯টি কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু সেই যে একটি শুক্রাণু জয়ী হচ্ছে, তাহলে আমি বর্ন উইনার। জন্মজেবী আজকে মানব জন্ম পেয়েছি মানেই তো আমি জিতেই গেছি এত লোককে হারিয়ে। কিন্তু আমি কেন নেগেটিভ মাইন্ডসেট করবো? কিন্তু ছেলেদেরই ছোপ খাওয়ার উন্নত কাজ, তো সেটাকে একটু দমন করতে হবে। তাই রাসটা কিন্তু আমি সব কথায় বলবো তোমাকে মেয়েটা, যে মেয়েরা ইজ এ সুপিরিয়ার সেক্স। খালি ছেলেরা অনেক জায়গাতেই পিছিয়ে থাকলে দুটো জায়গায় হয়তো মেয়েদের থেকে এগিয়ে আছে। বিতর্কিত মন্তব্য একটা হচ্ছে মেয়েদের জিপিএস সিস্টেমটা একটু উইক। শ্যামবাজারের ৫ মাথার মধ্যে ট্রেনার্স অ্যাসেম্বলি ঘুরিতে যদি ঘুরিয়ে দেওয়া হয় না, রাস্তাটা চিনতে পারবে না। তখন এই মোবাইল ফোনে জিপিএস করতে হবে। কিন্তু মেয়েরা ইমোশনালি তারা কিন্তু ভালনারেবল। এই দুটো ছাড়া বাকি সব জায়গায়। হাসব্যান্ডের যদি কোনো খারাপ বন্ধু এসে বাড়িতে বসে থাকে, হাসব্যান্ড নিজে চিনতে পারবে না। তাকে সবচেয়ে বিশ্বস্ত করে তাকে টাকা দিয়ে দেবে। কিন্তু ওয়াইফ ঠিক ধরে নেবে চোখের চাউনি দেখে। তাহলে এই যে দাম্পত্য জীবনের এই অ্যান্টিসিপেশন, যুদ্ধ, লড়াই এ চলবেই। শোলে সিনেমার সেই কয়েনটা মনে আছে টস করেছিল বাসান থেকে গিয়ে কবে জয় না বিলু ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে গেছিল। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর দ্য সেম, মানে টু সাইডস অফ দ্য সেম ফ্লিপ কয়েন। একই মুদ্রার এপিট আর ওপিট। দে হ্যাভ টু স্টে টুগেদার ফর এভার। তাদের সারা জীবন একসাথে থাকতে হবে, বাট দে ক্যানট ফেস ইচ আদার। হেড যেরকম তেলকে দেখতে পারে না, তেল যেরকম হেডকে দেখতে পারে না দুদিকে মুখ করে, স্বামী স্ত্রী এরকম দুদিকে মুখ করেই চলবে, সকালে ঝগড়া। কিন্তু তার মধ্যেও কেয়ারিং, নার্চারিং, এই রিলেশনশিপগুলো দাম্পত্য সুখী দাম্পত্যটা একদিন তৈরি হবে। তাই রিলেশনশিপ সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাকে মজবুত রাখুন। সেটা কোন টিএনটি ওয়ার্ড যেন আমি যাবো না কোনো বিজ্ঞাপনে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মজবুত সম্পর্ক চাবিকাঠি হচ্ছে এক পা এক পা করে পিছিয়ে আসায়। মানে চোখের বদলে চোখ উপরে দিলে তো সারা দুনিয়া অন্ধ হয়ে যাবে। এই দিনে কেউ ছাড়তে চায় না কাউকে, না স্বামী পেছনে যেতে চায়, না স্ত্রী পেছতে চায়।
এক্ষেত্রে স্বামীদের পেছনে রয়েছে। কেন যে হার কে সব কুছ জিততে হ্যায় উসে বাজিগর कहते हैं। তাহলে একটু এক পা যদি পিছিয়ে আসা যায়, তার বদলে যদি অনেক কিছু আমি পাই, তাহলে আমি আর কি চাই? ঘরে যা পরিষেবা পাবো সারাদিন ধরে মনে হবে 7 স্টার হোটেলে বসে খালি একটু মিষ্টি, মিষ্টি প্রশংসা করুন আপনার স্ত্রীর জন্য। ভীষণ ভালো কথা বললেন। মানে পুরুষদের মন তো চায় গোলে, সেই সাথে, সাথে নারীদেরও অনেকের ভীষণ ভালো লাগলো। তবে এই প্রসঙ্গে একটা সিরিয়াস বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে ধরুন কোনো বাচ্চা তাই ছোটবেলা থেকেই বাবা-মায়ের মধ্যে নিত্যদিন ঝামেলা দেখে বড় হচ্ছে বা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলব, তারা দেখছে বাবারা মায়েদের ওপর বিভিন্নভাবে শারীরিক অত্যাচার করছে বা ভীষণ চিৎকার চেঁচামেচি করে কথা বলছে। আবার কোনো বাড়িতে মহিলাদের, যে পরিবারে মহিলাদের ক্ষমতার জোর বেশি, মানে তারাই হয়তো পুরুষটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে আপাত দৃষ্টিতে। তাদের মধ্যেও ভবিষ্যতে বিয়ে হওয়ার পর সেই স্বামীকে কন্ট্রোল করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই জিনিসগুলিকে ছোটবেলার সময় কোনোভাবে যত মানসিক সমস্যা তৈরি হয়, সিগমন্ড ফ্রয়েডের মনস্তত্ত্ব মিলিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে সিগমন্ড ফ্রয়েড আল্টিমেটলি কিন্তু চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজকে টেনে এনেছে। এবং আমাদের সেক্সুয়াল অ্যাবিউজটা না একটা মানে আমরা বুঝতেও পারি না। আমি তো নিজে অনেক জায়গায় অনেক হোমে ভিজিট করেছি। এই সেক্সুয়াল অ্যাবিউজ এবং পক্সো একটা করে আমরা জানি যে কিভাবে আমরা কত জেজেআরটি বা পক্সো অ্যাক্ট আমাকে অনেক সাক্ষী দিতে যেতে হয়েছে অনেক কোর্ট অফ লতে বিং এক্সপার্ট। তা সেক্ষেত্রে দেখা গেছে যে এই সম্পর্কগুলো চাইল্ডহুড অ্যাবিউজের কারণে অ্যালকোহলিক অ্যাবিউসিভ ফাদার, বাড়িতে মারধর হতো, সমস্যা তৈরি হতো, বাবা মাদের দাম্পত্য জীবনে কলহ, এবং সেই ছেলেটা পরবর্তীকালে দেখা গেল সে সমাজ বিরোধী হয়ে যায়। তো সেই প্রথম যেখানে সেই রুটটা রয়েই গেল। দ্বিতীয়ত হচ্ছে যে সম্পর্কের জায়গাগুলো প্রত্যেকটা বাড়িতে একটা ট্রায়াড তৈরি হয় এবং প্রত্যেকের মধ্যে সম্পর্কের আঙ্গিকগুলোর ভিত্তি মজবুত দরকার। সিগমন্ড ফ্রয়েড এটাও বলেছেন যে মায়ের প্রতি ছেলেরা আকৃষ্ট হবে এবং মেয়েরা আকৃষ্ট হবে তার বাবার প্রতি। এটাকে যথাক্রমে বলা ইডিপাস কমপ্লেক্স এবং ইলেক্ট্রা কমপ্লেক্স। এই জায়গা থেকে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কিন্তু ফ্যামিলি ডাইনামিক্সের জন্য তুমি আজকে দেখি যে এখন যে ডাইনিং টেবিলে খাচ্ছে, একসাথে ডাইনিং টেবিলে আজকাল খাওয়ার চলটাই উঠে গেছে। প্রত্যেকে যে যার মতো একজন ল্যাপটপ, একজন মোবাইল ঘেঁটেই যাচ্ছে। বাড়িতে যে লোকগুলো পাশাপাশি আছে সেটাও নেই। তাই বলে হচ্ছে ফ্যামিলি বন্ডিং নেই। তাহলে বাচ্চা যখন প্রথম থেকে নার্চারিং হচ্ছে না, তার দাম্পত্য জীবনের সমস্যার কারণে বাচ্চার কিন্তু পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সম্পর্কের টানাপোড়েন পরবর্তীকালে সুদূর প্রসারী এফেক্ট সেই বাচ্চার মধ্যে গভীর মানসিক অবসাদ আনতে পারে। তার মধ্যে চঞ্চলতা, অমনোযোগিতা এই সমস্যা এবং তার সাথে ক্রিমিনাল মেন্টালিটি হয়ে যাওয়া, কন্ডাক্ট ডিসঅর্ডার, চুরি করা, খুন করার চেষ্টা করা, বা তারপরে দেখা গেল স্কুল ড্রপ আউট করা, তারপর একসাথে গ্যাংদের সাথে গিয়ে খারাপ বন্ধুদের এটা একটা অদ্ভুত ব্যাপার। বিশেষ করে চাইল্ডহুড যে ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিশাগ্রস্ত যে সমস্ত হয়, যে বাচ্চারা ১০-১২ বছর থেকে দেখা যাচ্ছে বিড়ি সিগারেট খাওয়া, বিয়ার খাওয়া শুরু করলো, বাবা মার তো মাথায় আকাশ নিয়ে পড়লো। দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা এই এক পা এক পা করে সাহসের পরিধিটাকে বাড়ায় এবং তারপরে দেখা যায় তাদের ঠিকমতো চিকিৎসা হয় না এবং মারধর করা হয়, তাতে তাদের আক্রোশ হয়ে বেড়েছে এবং তার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা একটা শিশুর যে বিকশিত মন নিয়ে দেশের সম্ভাবনার প্রজন্ম তাকে অচিরেই হারিয়ে ফেলবে। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনার কি গাইডেন্স? দর্শকদের মধ্যে দাম্পত্য জীবন নিয়ে একটা কথাই বলবো যে বয়সে বিয়ে করবেন, অসময়ে করবেন না। ওই অসময়ে বিয়ে করতে গিয়ে অনেক দূরে জল চলে আপনি কবে এস্টাবলিশ হবেন এই ভাবতে ভাবতে দেরি করলে হবে না। আবার অনেকে এস্টাবলিশ না হলে পরে মেয়ে দিতে চান না বিয়ে করার। তাই সবকিছু একটা সময়, টাইমিং অফ দ্য ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে যে বিয়ের পরে সম্পর্কটাকে মজবুত রাখতে গেলে দুজনকেই এগিয়ে আসতে হবে এবং এটাতে যৌথভাবে এগোনো রাখতে বা প্রত্যেকে একে অন্যকে প্রশংসায় ভরিয়ে দিন। আমরা প্রশংসা করতে চান। যদি বলে আপনার স্ত্রীর পরে ৫টা গুণের কথা বলুন বা আপনার হাসব্যান্ডের বলতেই পারবেন। শুধু নেগেটিভগুলি আমরা আমরা হাইলাইট করে যাব। তা কখনোই চলবে না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মাঝে, মাঝে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন। বাচ্চাদের সাথে বাচ্চাদের একদম ডিসিশন মেকিং প্রসেস ইনভলভ করুন। বাচ্চাদের কখনো বিলিটলিং করবেন না, তুচ্ছ করবেন না, কম্পারিজন করবেন না। অমুক বাড়ির অমুক বাচ্চা কত ভালো, তুই হতে পারলি না। ফিজিক্যাল পানিশমেন্ট দেবেন না। গায়ে হাত তুললে আজকে আপনার গায়ে চড়বে বেশি, কালকে আপনার বাচ্চা বড় হয়ে আপনাকে পেটাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট তাকে এনকারেজিং করুন, প্যাটিং করুন, হাগিং করুন, পিঠ চাপড়ে দিন, প্রশংসাসুলভ বাক্যে ভরিয়ে দিন এবং তাকে বলুন যে আমরা তোমার সাথে আছি, তুমি তোমার জীবনের সাফল্যের সিঁড়ির পথে এগিয়ে চলো। তো অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো মজবুত করার জন্য ডাক্তারবাবু যে টিপসগুলো বললেন সেগুলো অবশ্যই মেনে চলুন। একসাথে ঘুরতে যান, নিজেদের মতো সময় কাটান এবং অবশ্যই
বিবাহিত জীবনের পরে নিজেদেরকে আরো বেশি করে কাছাকাছি থাকার চেষ্টা করুন, সময় দিন। সকলে ভালো থাকুন, নিজের মনের যত্ন নিন, শরীরের যত্ন নিন। আর যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আজলেপিয়া হেলথ আপনাদের পাশে সবসময় আছে। সকলে ভালো থাকুন। নমস্কার।